আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা 2025 সালে রাবি এবং কৃষি উচ্চতর পরীক্ষা দিচ্ছ, তোমরা অবশ্যই জানো যে ফিজিক্সের একটা থিওরির একটা ভালো অংশ কিন্তু কোশ্চেন হয়। তো তুমি এই থিওরি কোন কোন জিনিসগুলো পড়বা, আমি তোমাকে সহজ করার জন্য দেখো সুন্দর করে আমি কিছু বিষয় রেডি করছি, যে জিনিসগুলো পড়লে ইনাফ, আর অন্য কিছু পড়ার দরকার নেই। তুমি দেখবে যে এই থিওরিগুলোর মধ্যে তুমি বেশ কমন পেয়ে যাচ্ছ। তো নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের আমি আজকে থিওরি তোমাদের পড়াবো। তো এখানে যে থিওরিগুলো পড়াবো, মনে রাখবা যে এই থিওরিগুলো থেকে কিন্তু 1 মার্ক আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো কি টাইপের কোশ্চেন হতে পারে। তো যে জিনিসগুলো তুমি জানবা একটু সুন্দর করে দাগায় দাগায় পড়বা, তাহলেই হবে। হ্যাঁ, তো দেখো কি বলতেছে, নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান বস্তুতে যখন ত্বরণ সৃষ্টি করে প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামককে বলে টর্ক। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান বস্তুতে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে। এরপরে খেয়াল করো কি বলতেছে, ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টরের গুণফলকে কৌণিক টর্ক বলে, যেটাকে আমরা আসলে কৌণিক টর্ক বলতে কি বুঝি, যে টাও বুঝি। এটা অবশ্যই তোমরা জেনে থাকবা যে টাও মানে হচ্ছে আর ক্রস এফ, বুঝছো? এটা মানে হচ্ছে কি সাইন থিটা। সো এই জিনিসটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, চলমান গতিতে রৈখিক ত্বরণের সাথে যেমন বল সংশ্লিষ্ট, ঘূর্ণন গতিতে কৌণিক ত্বরণের সাথে তেমনি সংশ্লিষ্ট রাশি হলো কৌণিক বল বা টর্ক। কৌণিক বল বা টর্ক। সো কৌণিক বলকে কিন্তু টর্ক বলা হয়, এটা মনে রাখো। হ্যাঁ, সো কৌণিক টর্ক। তাহলে এখানে মাথায় রাখতে হবে, দেখো চলমান গতিতে রৈখিক ত্বরণের সাথে যেমন বল সংশ্লিষ্ট, ঠিক ঘূর্ণন গতিতে কিন্তু কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট রাশি হচ্ছে কে, সেটাই টর্ক। মানে বুঝতে পারছো? আমরা যেমন হচ্ছে যে দেখি যে রৈখিক বলতে কি, রৈখিক বলতে এখানে এ বোঝাচ্ছে, দেখো এর সাথে কে, এ মানে সম্পর্কিত। তাহলে এখানে সেম জিনিসটা আমাদেরকে কি করতে হবে, যে এটাকে আমরা বলতে হবে আলফা, আর এটাকে বলতে হবে টাও বা টর্ক। এই হলো বিষয়। এরপর বলতেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত এবং মধ্যস্থলের কৌণিক বেগ মধ্যস্থলেই বেশি। ঠিক আছে, মনে থাকবে, একটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত এবং মধ্যস্থলের কৌণিক বেগটা কোথায় বেশি, মধ্যস্থলে সবচেয়ে বেশি। এরপরে কি বলছে দেখো, লব্ধি বল। যদি কিনা আমরা প্রযুক্ত বল থেকে দেখি যে বাধাদানকারী বল ছোট, হ্যাঁ মানে প্রযুক্ত বল মানে কি, তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছো, তাহলে এই যে বলের থেকে যদি এই যে বাধাদানকারী বলটা কি হয়, ছোট হয়, ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল। আর যদি এই বাধাদানকারী বল হয় বড় আর এটা হয় যদি ছোট, তাহলে তোমাকে বুঝতে হবে সেটা গতির বিপরীত দিকে কাজ করতেছে। তো খুবই সিম্পল বিষয়, এই বিষয়গুলো একবার দাগিয়ে দাগিয়ে পড়ে নিবা। খুবই গুরুত্বপূর্ণ এই ছকটা। এই ছক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ দেখো মাত্রা এবং একক থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং যদি সেটা প্রশ্ন আসে যে অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে নিউটনের বলবিদ্যা তার মধ্যে অন্যতম। তো এখানে কি করতে হবে, তোমাকে এই অধ্যায়ের মাত্রা এবং একক সম্পর্কে খুব ভালো ধারণা রাখা লাগবে। দেখো আমি বল, ভরবেগ, ঠিক আছে, দ্বন্দ্ব বা কাপল বা টর্ক, দ্বন্দ্বের ভ্রামক। তো দেখো এককটা দেখবা, নিউটন, কেজি মিটার পার সেকেন্ড, নিউটন মিটার, ঠিক আছে। যে মাত্রাগুলো দেখো, এমএল টি ইনভার্স টু, হ্যাঁ বলের এখানে টি ইনভার্স টু হবে, এখানে একটু ছোট ভুল আছে, এটা একটু ঠিক করে নিও, এমএল টি ইনভার্স টু হবে। আচ্ছা, ভরবেগের এমএল টি ইনভার্স ওয়ান হবে, এটা ইনভার্স দেওয়া হয় না, ইনভার্স ওয়ান হবে, এমএল টি ইনভার্স ওয়ান হবে। তারপর দেখো এটা হচ্ছে এমএল স্কোয়ার টি ইনভার্স টু। হ্যাঁ, ঘাত বল, দেখো ঘাত বলের একক কি সুন্দর করে দেওয়া আছে, দেখো নিউটন। ঘাত বল কিন্তু নিউটন, কিন্তু বলের ঘাত কিন্তু নিউটন সেকেন্ড। সো নিউটন সেকেন্ড না বলে তুমি কিন্তু আবার এটা কেজি মিটার পার সেকেন্ডও বলতে পারো, সেটা মনে রেখো। সো মাত্রা সমীকরণটা সেম, যেহেতু ঘাত বল একটা বল, তো দ্যাটস ওয়াই সেখানে হচ্ছে এমএল টি ইনভার্স টু হবে। এখানে যে কেন ভুল হয়েছে, মানে প্রিন্টটা ভুল হয়েছে, এমএল টি ইনভার্স টু হবে। সো বলের ঘাত এমএল টি ইনভার্স ওয়ান হবে, বুঝতে পারছো? এরপর দেখো জড়তার ভ্রামক, জড়তার ভ্রামকের এককটা দেওয়া আছে, মাত্রা দেওয়া আছে, খুব সুন্দর করে দেখে নিবা। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, হ্যাঁ, কৌণিক ভরবেগ, এগুলো খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে এই ছকটা থেকে। তুমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বল, ভরবেগ, ঠিক আছে, বলের ঘাত, ঘাত বল, এগুলো সবগুলোই তুমি একটু ভালো করে দেখে নিবা। এরপরে দেখো যে পার্টটা নিয়ে পড়াশোনা করা লাগবে, নিউটনের গতিসূত্রের পার্ট নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণগুলো যদি তোমার থেকে জানতে চাই, বা এখান থেকে আসলে কী কী আছে, তাহলে তুমি দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে কি, একটা কামান থেকে গোলা ছোড়া, তারপরে আরোহী নৌকা থেকে লাফ দেওয়া, রকেটের গতি, অ্যাথলেটের লং জাম্প দেওয়া। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র কী দেওয়া আছে দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র দেওয়া আছে তোমার হচ্ছে এফ মানে হচ্ছে এম এ, ঠিক আছে, এটা প্রতিপাদন করা যায়, নিউটনের গতির সূত্র প্রতিপাদন করা যায়। নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে কী কী, রকেটের উড্ডয়ন, ঘোড়ার গাড়ি টানা, নৌকা চালানো, বন্দুকের গুলি, টেবিলের উপর বই, পায়ে হাঁটা, পাখি আকাশে ওড়া, পাখি আকাশে ওড়া। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে নিউটনের গতির তৃতীয় সূত্র, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে। ওকে, আচ্ছা, নিউটনের গতির তৃতীয় সূত্র কি সেটা দেখতে পাইছো, তো এই ছকটা খুব ভালো করে মাথায় রাখবা যে কার সাথে কি সম্পর্ক হতে পারে। আচ্ছা,
এরপরে দেখি, চলো পরবর্তী অধ্যায়ে চলে যাই। এই যে প্রশ্ন আসার সবচেয়ে আরও একটা বড় জায়গা হচ্ছে 4 প্রকার মৌলিক বলের তুলনা। 4 প্রকার মৌলিক বলের তুলনার মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, যেমন দেখো মহাকর্ষ বল, ঠিক আছে, কণার বিনিময়, সেটা হচ্ছে গ্রাভিটন। ওকে, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে, যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন, এটা বোসন, একদম ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন লেখা আছে। তড়িৎ চুম্বকীয় বল ফোটন, সবলের মিশ্রণ, এগুলো কিন্তু আমি অলরেডি পড়াইছি। ধর্মটা কি? এটা আকর্ষণধর্মী, এটা বিকর্ষণধর্মী, ঠিক আছে। তড়িৎ চুম্বকে আকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী, আকর্ষণধর্মী। হ্যাঁ, তোমার কি জানা লাগতে পারে? পাল্লা। দেখো পাল্লা মহাকর্ষ বলের হচ্ছে অসীম, ঠিক আছে। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বলে কি 10⁻16 মিটারের কম, তবে 10⁻15 মিটারের বেশি দূরত্ব বল অনুভূত হয় না। ওকে, আপেক্ষিক সবলতার মান হচ্ছে 1 এবং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 1030, ঠিক আছে, 10⁻30। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে 10⁻39, এটা শাহজাহান তপন স্যারের রেফারেন্স। আর 10⁻40 হচ্ছে তোফাজ্জল স্যারের রেফারেন্স, বুঝছো। সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻41, এটা হচ্ছে শাহজাহান তপন স্যারের রেফারেন্স, এবং 10⁻42 এটা হচ্ছে তোফাজ্জল স্যারের রেফারেন্স। উদাহরণ, ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার বল, এটা মাথায় রেখো। নিউক্লিয় বিটা ভাঙ্গন ও তেজস্ক্রিয়তা ভাঙার জন্য দায়ী। এরপরে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল স্প্রিং এর মধ্যকার। এরপর রাসায়নিক বিক্রিয়া, আণবিক গঠন, প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি করা হয়। সো এই যে ছকটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছক। সো এই ছক থেকে তুমি 1 মার্কের কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। সো বিভিন্ন বলের তুলনাগুলো সুন্দর করে দেখে নিবা। ওকে, আচ্ছা, তো তারপরে চলো দেখি তারপরে কি পড়তে হবে। ওকে, আচ্ছা, তো এই জায়গায় কিছু থিওরি পড়া উচিত। দেখো যে স্পর্শ বল এবং অস্পর্শ বলের যে ঘটনাগুলো বলবে, নিচের কোনগুলো স্পর্শ বল? এই স্পর্শ বলের উদাহরণগুলো দেখো। দেখো ঘর্ষণ বল, টান বল, হ্যাঁ এটা টান বল হবে, টানা বল লিখে বলছে। সংঘর্ষের ফলে সৃষ্ট বল সান্দ্র বল। আর অস্পর্শ বল হচ্ছে মহাকর্ষ বল, একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, রকেটের গতি সম্পর্কে একটু জেনে রাখবা, যে দেখো রকেটে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন থাকে, এটা সবাই মোটামুটি জানার কথা। রকেটে দহনের জন্য, ঠিক আছে, থাকে তরল হচ্ছে কি অক্সিজেন, তরল অক্সিজেন। হচ্ছে রকেটের ত্বরণটা কি হচ্ছে? এ মানে F/m, 1/m, ΔM ΔT, এখানে হচ্ছে ভি। নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর জড়তা সম্পর্কে জানা যায়, এটা তো খুবই সহজ, 9 থেকে পড়ে আসছো। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে যে 0, এটা তোমরা জানা উচিত। চিরায়িত বলবিদ্যার মতে স্থান কাল ভর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ধ্রুবক। সো এটা মনে রাখবা, কি চিরায়িত বলবিদ্যার মতে স্থান, কাল এবং ভর এই তিনটা হচ্ছে কি ধ্রুবক। বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ একটা এটা হচ্ছে লিসন, মানে তুমি সুন্দর করে দেখবা যে এই পার্টটা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে? কেন্দ্র বিমুখী বলের কারণে মাখনকে দুধ থেকে পৃথক করা যায়। তাহলে মাখনকে দুধ থেকে পৃথক করা যায় কিসের জন্য? কেন্দ্র বিমুখী বলের কারণে। হ্যাঁ, কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মহাকর্ষ বল সর্বাপেক্ষা দুর্বল বল, এটা আমি বারবার পড়ানোর সময় বলেছি। এবং দেখো ক্রমটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, মহাকর্ষ বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, তারপরে কি বেশি শক্তিশালী? তড়িৎ চুম্বক। আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। নিচের ক্রমটি ঠিক করো, এই টাইপের কোশ্চেন আসতে পারে, নিচের ক্রমটি কোনটি সত্য। হ্যাঁ, তাহলে কি সবচেয়ে দুর্বলকে? মহাকর্ষ, তার থেকে একটু সবলকে দুর্বল, দুর্বল থেকে আরেকটু শক্তিশালীকে তড়িৎ চুম্বকী, আর তড়িৎ চুম্বকের থেকে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। হ্যাঁ, আচ্ছা, ফুটবল খেলার নিউটনের গতিসূত্র অবশ্যই প্রযোজ্য। আচ্ছা, বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, বারবার বলেছি। নিউক্লিয়াসের মধ্যে মেসন কণার পারস্পরিক বিনিময়, কি কণার? মেসন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হচ্ছে। চাঁদের রৈখিক বেগ সংখ্যাগত মান প্লিজ মনে রাখবা 1.55 কিলোমিটার পার সেকেন্ড। একটি ঘড়ির মিনিটের কম্পাঙ্ক, ঠিক আছে। দেখো কি বলেছে, 2.78 গুণ 10⁻4 হার্জ। সো হার্জটা আগে দিয়ে দিচ্ছে, ওইটা আবার কিছু মনে করেন, এটা কাটা যাবে। 2.78 গুণ 10⁻4 হার্জ, ঠিক আছে, এটা মনে রাখবা। সো এইটা হচ্ছে একটি ঘড়ির মিনিটের কম্পাঙ্ক। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে থিওরিগুলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জানা উচিত বলে আমি মনে করতেছি, যে কোনো অক্ষের চারদিকে একটি বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে বস্তুর ভর বিন্যাসের উপরে। ভূমির সাথে থিটা কোণে আনত কোনো তল হতে, হ্যাঁ, একটি বস্তু পড়ে থাকলে ত্বরণের মান কত? জি সাইন থিটা। এটা কেন বলছে? এটা আনত তলে, বুঝছো তো? দেখো এখান থেকে যখন কোনো একটা বস্তুকে তুমি কি ফেলে দিচ্ছ, তো এখানে যে কোণটা থাকতেছে দেখো, এটার হচ্ছে জি, হ্যাঁ, জি দুইটি উপাংশে ভাগ হচ্ছে, একটা হয় জি কস থিটা এবং আরেকটা হয় জি সাইন থিটা। তো দ্যাটস এখানে বলা হয়েছে কোনটা, যে যখন দেখো আনত কোণে তল হতে একটি বস্তু পড়তে থাকলে বস্তু ত্বরণের মানটা হচ্ছে জি সাইন থিটা, জি কস থিটাও হতো। তো যেহেতু এখানে জি সাইন থিটা দিয়ে বোঝাচ্ছে জি সাইন থিটা। সংরক্ষণশীলের উদাহরণ, ইয়েস, তড়িৎ বল, চুম্বক বল, অভিকর্ষ বল, স্প্রিং বল। ঘাত বল, খুব
খুব অল্প সময়ের জন্য খুব বেশি মানের বল ক্রিয়াশীল হলে তাকে ঘাত বল বলে। বুঝতে পেরেছ? উদাহরণ কি? যেমন ঘাত বলের উদাহরণ কি? খুব অল্প, ভালো করে বুঝবা, খুব অল্প সময়ের জন্য। যেমন কি ক্রিকেট, আমরা যখন ক্রিকেটকে একটা 6 মারি তখন কিন্তু বলটা আসে খুবই কম সময়ের জন্য আঘাত করে টাস করে চলে যায় এবং 6টা হয়ে যায়। সো এটাই বলা হচ্ছে, বুঝছো? আচ্ছা, এরপরে কি বলছে? কামান হতে গোলা ছোড়া, বোমা বিস্ফোরণ, এই জিনিসগুলো। বর্ষাকালে চলন্ত গাড়ির চাকা হতে কাদা ছিটকে পড়ে, কারণ কোনো কেন্দ্রমুখী বল নেই বলে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে বর্ষাকালে চলন্ত গাড়ির চাকা হতে কাদা কীভাবে ছিটকে, কেন ছিটকে? কারণ কোনো কেন্দ্রমুখী বলটা নাই বলে ছিটকে। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো যে কি বলছে, কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে ভর এবং ঘূর্ণনের। কেন বলতেছে এটা? কারণ আই মানে আমরা সবাই জানি এম আর স্কয়ার, রাইট? আচ্ছা, এখানে টর্কের একক দেওয়া আছে নিউটন মিটার, এটা বারবারই বলেছি তোমাকে। আর মাত্রা দেখো ml/2 10/2, সেগুলো যে কোনো একটা চলে আসতে পারে। তারপরে কি, সমকৌণিক বেগে ঘূর্ণরত কোনো বস্তুর ঘূর্ণন বর্ষার দ্বিগুণ হলে টর্ক হয় তার 4 গুণ। হ্যাঁ, আর কৌণিক ভরবেগের মাত্রা দেখো ml² 10/1, সো এটা দরকার আছে। এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘুরলে পাখাটির কৌণিক বেগ হবে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আর ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক হচ্ছে 2.78 গুণ 10⁻4 হাজ। এটা তো অলরেডি একবার বললাম আমি। আচ্ছা, নৌকায় গুণ টানার সময় নৌকার হাল দ্বারা প্রযুক্ত বলের উলম্ব উপাংশ প্রশমিত হয়। সো এই জিনিসগুলো একটু দেখো। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা আরেকটা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে, দেখো যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে স্মরণ হবে 2 পাই আর। কৌণিক ত্বরণের মাত্রা, সো কৌণিক ত্বরণের মাত্রা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আবর্তন ঘূর্ণন গতির জন্য হচ্ছে, হ্যাঁ, কাজ টর্ক গুণ হচ্ছে কৌণিক বেগ। সো কাজ মানে তো বুঝতে পারতেছো, এটা 1 নাম্বার, কিন্তু এটা আবার অন্য কিছু মনে করো না। কাজ মানে ডাব্লু, হ্যাঁ, সো ডাব্লু মানে হচ্ছে টর্ক, টর্ক মানে টাও, আর কৌণিক বেগ মানে হচ্ছে ওমেগা। সো এই হলো বিষয়। এরপরে ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে যে টর্ক আর কৌণিক বেগ। হ্যাঁ, তো ক্ষমতা মানে কি? পি। তো টর্ক মানে হচ্ছে টাও, আর কৌণিক বেগ মানে হচ্ছে, বুঝতে পারছো, যে ওমেগা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সো এগুলো কিন্তু চলে আসতে পারে। তারপরে কি বলতেছে, ভরবেগ যদি 100% বৃদ্ধি করে গতিশক্তির পরিবর্তন হবে 300%। এটা একটু মনে রাখো, এই এমসিকিউটা অনেকবার আসছে, যে ভরবেগ 100% বাড়লে বৃদ্ধি করলে গতিশক্তির পরিবর্তন হবে 300%। ঠিক আছে, এরপরে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংরক্ষিত থাকে গতিশক্তি এবং ভরবেগ। সো এটা তো আমি বারবারই বলেছি। দেখো, স্থিতিস্থাপকের ঘটনাটা কি? স্থিতিস্থাপকের ঘটনাটা হচ্ছে, সবসময় মনে রাখবা যে গতিশক্তি এবং ভরবেগ দুটাই সংরক্ষিত থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে। কিন্তু অস্থিতিস্থাপকে ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, কিন্তু গতিশক্তি কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে গতিশীল হলে আর পি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এবং ব্যাংকিং কোণ নির্ভর করে বস্তুর বেগ এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধের উপরে। কেন? কারণ এই সূত্রটা আমরা সবাই জানি, যে ট্যান থিটা মানে হচ্ছে v² বাই হচ্ছে আর জি। আই থিঙ্ক তোমরা এটা সবাই জানো, আমি অলরেডি আমার লেকচারে এটা সুন্দর করে ক্লিয়ার করব। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের লিসেনটাতে দেখব যে এটা কি বলতেছে। এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতি তার সাথে লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো জড়তার ভ্রামকের সরাসরি সূত্র তোমাদের জানা লাগবে, m r²2, মানে এটাকে তুমি হাফ mr²ও তুমি বলতে পারো। কোনো বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে ভর ও ঘূর্ণন অক্ষের উপরে। তারপর দেখো কি বলছে, কোনো বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে হচ্ছে ভর ও ঘূর্ণন অক্ষের উপরে। সেটা তো আমি বললাম যে ভর ঘূর্ণন অক্ষর, তুমি তো এটা জানো। আরেকটাই উদাহরণগুলো রাখো, যে ডাল ভাঙানোর জাতাকলে কিনারার কণার রৈখিক বেগ বেশি এবং প্রতিটি কণার কৌণিক ভরবেগ কিন্তু আবার সমান। ঠিক আছে, যে জাতাকল দেখছো না, গ্রামের ভাষায় শুনতো না, ওই জাতাকলের কথা বলছে। জড়তার ভ্রামকের উপপাদ্য কয়টা? দুইটা, একটা হচ্ছে সমান্তরাল, একটা হচ্ছে লম্বক। সো এই জিনিসগুলো তোমাদের একদম প্রাথমিকভাবে জানা উচিত, একবার করে জাস্ট চোখ বুলালে সব হয়ে যাবে। বুঝতে পারছো? অলরেডি যে চ্যাপ্টারে পড়া শুরু করেছি সেখানে খুব সুন্দর করে ব্যাপারগুলো কিন্তু ছিল, তারপরে আরেকবার বলে দিচ্ছি। দেখো, লিফট সম্পর্কিত যে ঘটনা, লিফট ত্বরণ বা লব্ধি ত্বরণ, যেটাকে আমরা G'+G+A বলছি। এ ত্বরণের লিফট যদি উপরে উঠে তাহলে F(m(g+a), এবং এটা কেন হয়েছিল? এফকে না বলে তুমি আরও বলতে পারো, কোনো সমস্যা নেই। আর মানে হচ্ছে কি, অভিলম্ব প্রতিক্রিয়া বল। হ্যাঁ, আর যদি নিচে নামে তাহলে মাইনাস হবে। খাড়া উপরের দিকে সময়কে উঠলে এফ মানে mg হবে, কারণ সেখানে কোনো ত্বরণ নাই, দ্যাটস ওয়াই সেখানে কি হচ্ছে, mg হচ্ছে। তাহলে এফ মানে হচ্ছে mg। ঠিক আছে, আচ্ছা, উপরে উঠলে প্রয়োজনের সময়, প্রয়োজনের সময়টা কি? এটা কই থেকে পাইছো? টি মানে 2h/g+a। এটা কই থেকে পাইছো? এটা পেয়েছে হচ্ছে, দেখো, h মানে হচ্ছে হাফ gt², h মানে হাফ gt², তাহলে টি মানে হচ্ছে √2h, এখানে জি, তাহলে g+a, আর এটা হচ্ছে g-a। আচ্ছা, এ ধরনের লিফট নিচে নামলে, এটা তো মানে আমি দেখাইছি তোমাদের নিচে, তারপর হচ্ছে এ মন্দিরের নিচে নামলে সো G+A হবে, আর উপর হতে নামতে প্রয়োজনের সময়
2s g মাইনাস এস, নামা এবং ওঠা। সো উপরে ওঠার ক্ষেত্রে প্লাস এবং নামার ক্ষেত্রে মাইনাস। তো এই জিনিসগুলো একবার ভালো করে দেখে নিও। ওকে, এবার একটু ঘর্ষণ সংক্রান্ত ব্যাপারগুলো একটু দেখে নিবা। ঘর্ষণ সংক্রান্ত ব্যাপারগুলো আমি খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছি তোমাদের, দেখো প্লেলিস্টে আপলোড করা আছে। ওকে, যে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক। সো মিউএস মানে কি? মিউএস মানে হচ্ছে এফএস বাই আর, সেটাই লেখা আছে। যদি গতির ঘর্ষণ হয় তাহলে মিউকে মানে হচ্ছে এফ কে বাই আর, বুঝছো? আচ্ছা, এরপর দেখো আর মানে এমজি, মিউএস মানে এফএস ম্যাক্স, মানে ঘর্ষণ যদি সর্বোচ্চ হয়। এফএস বলতে এখানে কি বোঝাচ্ছে? স্থিতি ঘর্ষণ বল। এফ মানে বল বোঝাচ্ছে, ঠিক আছে? মিউকে মানে দেখো এফ কে আর, আমি বলে দিছি এটাকে ভাঙলে এফ এ হয়, আর মানে এমজি হয়। তো এটা হয় এ, এটা হয় জি। সো এই যে বিষয়গুলো বুঝতে পারছো কি না? তাহলে এ এর একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, জি এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। দুজনই কাটাকাটা হবে, এই জন্য ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক থাকতে পারে না। নিশ্চল কোণ, সো থিটা এফ ট্যান ইনভার্স অন মিউ এস। আমি তো এটা খুব সুন্দর করে বলেছিলাম যে থিটা এস মানে ট্যান থিটা কেন হলো, কিভাবে হলো, খুব সুন্দর করে আমার প্লেলিস্টে ব্যাখ্যা করা আছে, একবার দেখে নিও। সো এই কন্ডিশনগুলো জাস্ট একবার মনে রেখো, ওকে? তাহলে ইনাফ। তো এই পার্টগুলো তোমার একবার জেনে রাখা উচিত। তো ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় সূত্র থেকে আসছে, এটা তো তোমরা অবশ্যই জানো। সো কি বলতেছে দেখো, m1 ভরের একটি বস্তু u1 বেগে চলছে, এর ভর পরিবর্তন হয় m2 হলে যদি নতুন বেগ u2 হয় তবে m1 u1 মানে m2 u2। কারণ এখানে কি ব্যাপারটা, এখানে হচ্ছে দেখো এই পাশে m1 u1 আর এই পাশে m2 u2। তো এটা কখন করবা? যখন m1 ভরের একটি বস্তু u বেগে চলতেছে, এর ভর পরিবর্তন হয় m2 হয়েছে, মানে ওর ভরটা পরিবর্তন হওয়া লাগবে। যদি নতুন বেগ u2 হয় তাহলে এই দুজন কি, ওই যে আমরা যেটা পড়ে আসছি যে p1 = p2, সেখানে এপারে কি হলো m1 u1 আর এবারে হচ্ছে m2 u2। কথা বুঝছো? খেয়াল করো কি বলছে, যে m ভরের বস্তু ধাক্কার পর m1 m2 m3 ভরের তিনটি টুকরায় পরিণত যদি হয়, তাহলে u1 u2 u3 ভরের তিনটি টুকরায় পরিণত হয়ে u1 u2 u3 বেগে চললো, এদের প্রত্যেকের তখন ভরবেগ সমান হবে। অর্থাৎ বিষয়টা দাঁড়াবে কেমন, এই যে এই কন্ডিশনটা, এটা মনে রাখবে। তার মানে কি, যখন একটা ভরের বস্তু যখন তুমি ধাক্কা দিবা, ধাক্কা দেওয়ার পর্যন্ত তারা তিন টুকরায় পরিণত হবে এবং তাদের যে বেগটা দেখবা একই থাকবে, এবং যার কারণে এই কন্ডিশনটা মেনে চলবে, ঠিক আছে? m1 m2 ভরে দুটি বস্তু তারপর আমি u1 u2 বেগে চলে একই দিকে গতিশীল হয় এবং মিলিত বস্তুর বেগ। সো মিলিত বস্তুর বেগটা দেখো, এই যে সূত্রটা দেখছো, যদি একই দিকে হয় তাহলে প্লাস। এই কন্ডিশনটা সবাই জানো, এটা 9-10 থেকে পড়ে আসার কথা। একই দিকে মানে কি? প্লাস। আর বিপরীত দিকে হলে এই জায়গাটা কি হতো? এই জায়গাটা মাইনাস হয়ে যেত। তাহলে ওই জায়গাটা মাইনাস হয়ে যেত, এই দেখো এই জায়গাটা মাইনাস হইতো, বুঝছো? তাহলে আমি প্লাস মাইনাস দিয়ে রাখলাম যেন তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে একই দিকে কি? একই দিকে প্লাস, আর বিপরীত দিকে কি? তাহলে একই দিকে প্লাস আর বিপরীত দিকে হচ্ছে মাইনাস। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হচ্ছে, ওকে? m1 m2 ভরে দুটি বস্তু তারপর u1 এবং u2 বেগে বিপরীত দিকে চলছে বস্তুদের মিলিত হওয়ার পরে। সো এই যে দেখো, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে বিপরীত হলে এটা কিন্তু কী হবে? মাইনাস। দেখো ওরা মাইনাস করে দিয়েছে। m1 ভরের একটি বস্তু u1 বেগে এবং m2 ভরের একটি বস্তু ধাক্কা দিল, ধাক্কার পর বস্তু যখন মিলিত হবে তখন তুমি এই সূত্রে সরাসরি অ্যাপ্লাই করবে, কারণ সেখানে এটা আসলে এই সূত্রের অংশ। এখানে আর কি u2টা স্থির থাকে, বুঝছো? যেহেতু স্থিরে দেখো লেখা আছে স্থির, তো স্থির যখন থাকে তখন এটার কি আর দরকার আছে নাকি? একদমই নেই, তখন m1 u1 থাকে। আর যদি এরকম হইতো না, u1টা স্থির আছে, তাহলে শুধুমাত্র m2 u2 থাকতো। সো এটা কোনো প্যারা না। আচ্ছা, এরপরে দেখো mv = mp, রাইফেলের বুলেট, নৌকা মাঝি, ভোলা মাঝি, ক্যারামের স্ট্রাইক, ক্যারামের গুটি, মানে এই যে এটা হচ্ছে পশ্চাৎ বেগের যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা, বুঝছো? এখন দেখো এখানে ভি গুলাকে ছোট ধরবা, এম গুলাকে বড় ধরবা। সো বন্দুকের ক্ষেত্রে এরা হচ্ছে বড় আর এরা হচ্ছে গুলির বেগ টেক। তো যখন আমরা বন্দুকের পশ্চাৎ বেগ বের করি তখন এই যে এই সূত্রটা mv বাই m করতেছো, কিন্তু এখানে সামনে মাইনাস রাখবো, কারণ পশ্চাৎ মানে তো মাইনাস। তো তুমি যখন ভি মানে দেখো মাইনাস mv বাই mটা পাও, তো দেখো যখন আমাকে বলে দিচ্ছে যে পশ্চাৎ বেগ, তখন নতুন করে আমাকে আর মাইনাস দরকার হয় না, কারণ পশ্চাৎ মানেই হচ্ছে মাইনাস। তো পশ্চাৎ মানে মাইনাস, ওই জন্য নতুন করে আমাকে মাইনাস দেওয়ার দরকার পড়ে না। ওই যে লেখা আছে দেখো, মনে রাখবে যদি পশ্চাৎ বেগ না বলে, ঠিক আছে? তাহলে বন্দুকের বেগ নর্মালি এটা, বন্দুকের বেগ তুমি এই সূত্রতে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তোমাকে যখন পশ্চাৎ বেগ বলে দিচ্ছে, কারণ পশ্চাৎ তুমি লিখছো মানে কি, এই যখন আমি লিখতেছি পশ্চাৎ বেগ, তো পশ্চাৎ মানেই তো মাইনাস। তো এই জায়গায় এটা তো মনে মনে এখানে মাইনাসই আছে, তো এটা তো আমাকে ধরে নেওয়া লাগবে। কথা বুঝছো? তো এই হলো বিষয়। তো ওই জন্য এখানে সুন্দর করে ব্যাপারগুলোকে তুলে রাখছি আর কি। আচ্ছা, অংশ থেকে আসছে, হ্যাঁ কৌণিক অংশ থেকে আসছে। সো কৌণিক অংশগুলো দেখো, যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল হচ্ছে এফ মানে mv স্কয়ার আর। এখন এটাকে যদি আমি ভি মানে করি, তাহলে ভি মানে হচ্ছে ওমেগা আর, ভি মানে হচ্ছে ওমেগা আর, বুঝতে পারছো? এখন ওমেগা আর আমি এখন কি করছি, যে ভি এর জায়গাতে বসাইছি। ভি এর জায়গাতে যখন আমি ওমেগারটা বসাবো, তাহলে এখানে তো কি বলছে সূত্র, mv স্কয়ার বাই আর না? আচ্ছা, তাহলে এখন দেখো কাটাকাটি হয়, এম ভি মানে ওমেগার উপর স্কয়ার আর এর উপর স্কয়ার, নিচে আবার একটা আর আছে, এটা আর এখানে কাটা, তখন এম ওমেগা স্কয়ার আর থাকে। আচ্ছা, এরপরে আবার কি করা হয়েছে, এই ওমেগাতে আমরা আবার মান বসাইছি, সেটা কি জানো তো? 2 পাই বাই টি।
সো 2π/t এর উপর পর্যন্ত স্কোয়ার আছে, তাহলে এটা 4π² আর হয়। হ্যাঁ, তো এগুলো সবই হচ্ছে কার, এগুলো সবই হচ্ছে এফ এর সূত্র। এবং বৃত্তের কেন্দ্রের সাথে এক লেভেলের টান সেটা দেওয়া আছে। কেন্দ্রমুখী ত্বরণ, সো সেম, এ মানে v²/r, তো এটা মানে আবার ω², আর ওমেগাকে ভাঙালে আবার 2π/t যদি লেখো, এটার উপর যখন স্কোয়ার করবো তখন কী হবে, 4π², আর নিচে হবে t², দ্যাটস ইট। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, আনত হলে মার্বেলগুলো গড়িয়ে যখন পড়ে তখন যে মোট শক্তি কাজ করে। দেখো যখন আনত তলে, আচ্ছা এটা কেন বলা হয়েছে জানো তো, এটার একটা প্রমাণ আছে, এটা আমি তোমাদের জলধারা ভ্রমণ করানোর সময়, এটা কিন্তু একটা বুয়েটের কনসেপ্ট, বুঝছো, এটা কিন্তু একটা বুয়েটের কনসেপ্ট। এবং এই অঙ্কটা অনেক জনপ্রিয়, যে 7/10 mv² কেন হচ্ছে। যখন তুমি একটা তল থেকে একটা বস্তুকে ছেড়ে দিচ্ছ, সে কিন্তু মানে যখন গড়ায় পড়তেছে তখন কিন্তু সে গতিশক্তিও তার মধ্যে গতিশক্তি রৈখিকও থাকতেছে, কৌণিকও থাকতেছে। তো রৈখিক আর কৌণিক বেগের সমন্বয় করলে এরকম একটা উপপাদ্য চলে আসে। তো এটা একটু মনে রেখো, তাহলেই হবে যে আনত হলে বা আনত তলে মার্বেল গোলক থেকে যখন গড়িয়ে পড়ে তখন মোট গতিশক্তি ই মানে 7/10 mv²। এই জিনিসগুলো তোমার একটু মনে রাখা উচিত। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার জড়তার ভ্রামক সংক্রান্ত একটু তোমাকে মুখস্থ রাখা লাগবে। সো এই জিনিসগুলো আমি তো পড়াবো ইনশাল্লাহ। কি বলছে দেখো, যে সরু ও সুষম দ্বন্দ্বের মধ্যবিন্দু দিয়ে তার, আচ্ছা এটা কি আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, নাহলে তো বিষয়টা তুমি বুঝতে পারবো না। আচ্ছা, কাহিনিটা আসলে এরকম, এই যে এটা একটা বস্তু, এবার এই ঘুরতেছে একদম এই যে মাঝখানের সাপেক্ষে, তো মাঝখানের সাপেক্ষে এবং কার, দৈর্ঘ্যের সাপেক্ষে। দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের সাপেক্ষে হলো, এটার ফান্ডামেন্টাল সূত্র হচ্ছে ml²/12। হ্যাঁ, এটা মনে রাখুন। তারপরে সরু সুষম দ্বন্দ্বের এক প্রান্ত দিয়ে তার দৈর্ঘ্যের লম্বভাবে অতিক্রান্ত, তার মানে সরু এক প্রান্ত মানে কি, এই বস্তু হবে দেখো এই পাশ, দেখো এইটাকে আদর্শ ধরে এবার বন করে ঘুরতেছে। তো এরকম চিত্র হলে সে সূত্র হবে কি, আই মানে হচ্ছে 1/3 ml²। এগুলো কিভাবে আসছে, এগুলো প্রতিপাদন করে আসছে, এগুলো তো তোমার অ্যাডমিশনে জানার দরকার নেই। তারপরে নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণমান একটি নিরেট চোঙের সিলিন্ডার জড়তার ভ্রামক হচ্ছে 1/2 mr²। ইয়েস, 1/2 mr², এগুলো আমি সব শিখাবো, আমি এই যে আরেকটা ক্লাস যখন নেবো। তারপরে এটা সিলিন্ডার, এবং সেটা কিন্তু নিরেট সিলিন্ডার। তো নিরেট সিলিন্ডার হলে যখন ঘুরতে থাকে তখন হচ্ছে 1/2 mr²। তো এই জিনিসগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ওই জন্য আমি এগুলো দিয়েছি। তাহলে একটা হচ্ছে দৈর্ঘ্যের সাপেক্ষে, একটা হচ্ছে সরু প্রান্ত দ্বন্দ্ব যেটাকে বলছি আমরা সাইড দিয়ে, এবং আরেকটা হচ্ছে কি জড়তার ভ্রামক, সেটা আমরা দেখলাম। এবং দেখো আরও কিছু কিছু আছে, এবার কি বলতেছে, এরপরে বলছে ভর কেন্দ্রগামী ও প্রস্থের সমান্তরাল অক্ষ সাপেক্ষে আয়তাকার পাতায় জড়তার ভ্রামক ml²/12। এই পাতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এটা, এখান থেকে বেশি ম্যাথ আসে, যে ভর কেন্দ্রগামী তলে লম্ব বরাবর, ভালো করে বুঝবা, লম্ব বরাবর আছে, তারপরে আয়তাকার পাতে জড়তার ভ্রামক লম্ব বরাবর এবং অক্ষ সাপেক্ষে, তাই কি বরাবর, লম্ব অক্ষ। তো এটা হচ্ছে লম্ব অক্ষর উপপাদ্য। এই উপপাদ্য থেকে আমাদের সূত্রটা কি জানো, IZ মানে হচ্ছে IX মানে x অক্ষ, এবং y অক্ষ যদি যোগ করি তাহলে আমরা এই সূত্র পাই। এবং সেই সূত্র হচ্ছে m/12 এল এর উপর স্কয়ার বি এর উপর স্কয়ার। এই অঙ্কটা যে কত বেশি বার আসবে, বুঝছো। আচ্ছা, নিরেট বা গোলক পৃথিবীর ক্ষেত্রে জড়তার ভ্রামক 2/5, নিরেটের জন্য 2/5, আর চক্রগতির ব্যাসার্ধ বললে I মানে mk²। হ্যাঁ, আচ্ছা যদি এটা ফাঁপা হইতো, তাহলে ফাঁপা হলে বা কী হতো জানো, ফাঁপা হলে 2/3 mr² হতো। ফাঁপা মানে তো বুঝতেছো, মানে ফাঁপা, আর এটা নিরেট মানে কি, পুরোটাই এলিমেন্টস দিয়ে ভরা, এই হলো বিষয়। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের খুবই জানা গুরুত্বপূর্ণ আর কি। তো দেখো এইটা হচ্ছে সেখানকার। আচ্ছা, ইকে মানে কি আমরা জানি গতিশক্তি, তো হাফ আমরা জানি, দেখো ইকে মানে রৈখিকে কি জানি, 1/2 mv²। তো সেটাকে আবার এখানে কি করা যাবে, 1/2 m মানে I আর v মানে ওমেগা। দেখো এটা আবার, এটা মানে আবার l²/2, এখানে I ড্যাশ দেওয়া আছে, এটাও হতে পারে। আচ্ছা, এল মানে কি কৌণিক ভরবেগ I ওমেগা, I মানে আবার কি mr², দেখো I মানে কি mr², জড়তার ভ্রামক, বুঝছো, mr² ওমেগা। আবার দেখো এটাকে ভাঙলে mvr বলা যায় বা আর পি বলা যায়, ঠিক আছে। ভি মানে ওমেগার, আচ্ছা এস মানে আর থিটা। বালতি হতে পানি পড়বে না, ভি, এই অঙ্ক করার নিয়ম হচ্ছে ভি √GR, এটা শর্ট টেকনিক। আবার ওমেগা মানে কি, ওমেগা মানে GRও লেখা যায়, ওমেগা মানে GRও লেখা যায়, এটা মনে রেখো। আচ্ছা, তারপরে টাউ মানে RF, ঠিক আছে, টাউ মানে কি RF, আর মানে কি ব্যাসার্ধ, এফ মানে কি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটা ভেক্টর অবস্থা থাকলে, ঠিক আছে, আর এফ মানে হচ্ছে বল। দেখো আবার এটা টাউ মানে I আলফা বলা যায়, ওকে। আবার এন দ্বন্দ্বের দৈর্ঘ্য কত হলে, দেখো ω3G/L। সো এইগুলা সরাসরি তোমাকে বলতে পারে নিচের কোন সম্পর্কটি সঠিক, নিচের কোন সম্পর্কটি সঠিক। সো এই জিনিসগুলা ভালো করে দেখবা, যা 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 দেখাইছে এই পার্ট থেকে যা যা আসছে এখান থেকে কিন্তু আসতে পারে। কোনটা সবচেয়ে বেশি আসে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। সবচেয়ে বেশি আসে দেখো এটা, যে r×p r p sin থিটা। আবার দেখো ওমেগা মানে 2πn/t 2π/t, আবার কি ওমেগা মানে 2πfও আছে, এটা বলে গেলে চলবে না। সো আমি তো বললাম যদি আসে এখান থেকে আসতে পারে, যে l মানে কি r×p,
এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সম্পর্কগুলো তোমাকে একটু যত্নশীল হওয়া লাগবে, তাহলে দেখবা যে এখান থেকে তুমি অনেক কিছু কমন পেয়ে যাচ্ছ। সো এগুলো কেমন জানি বেশি দিয়ে দেয়, বুঝছো। গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী দেখবো যেগুলো আমাদের অলরেডি পরীক্ষায় এসেছে। দেখো প্রথমে প্রশ্ন করেছে জড়তার ভ্রামকের মাত্রা কোনটি। সো এটা সবাই জানো, ml স্কয়ার। কারণ কি, আই মানে হচ্ছে mr স্কয়ার, তো দেখাই যাচ্ছে, ঠিক আছে না। এম মানে এম পেয়ে গেছি, আর মানে কি এল স্কয়ার, এই তো শেষ। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি। সো কৌণিক ভরবেগের রাশিটা ছিল হচ্ছে, এটা একটু ভুল করছে দিল, এম আর স্কয়ার ওমেগা। এটা কই থেকে আসলো, এটা এল থেকে আসলো। এই যে কিছুক্ষণ আগে কিন্তু করে আসলাম, ঠিক আছে। এল মানে কি, এল মানে হচ্ছে আর পি। দেখো আর পি সাইন থিটা, আর কে ভাঙলে কি হয়, আরই থাকে। পি মানে আবার এম ভি, বুঝছো। আচ্ছা দেখো আর, এবার এম ভি মানে আবার কি ওমেগার, দ্যাটস ওয়াই আর গুণ করলে কি আর স্কয়ার এম ওমেগা। তাহলে আমরা একটু সাজাই লিখি এম আর স্কয়ার ওমেগা। এই যে দেখো, বুঝতে পারছো। তারপর দেখো নিচের বলগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল। সো এটা উত্তর অবশ্যই সবল নিউক্লিয় বল, যেগুলো কোশ্চেন অলরেডি এসেছে। দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে ঘর্ষণ কোণ কত হবে। এইটা আমি তোমাদের পড়াইছি না, থিটা ইজিক্যাল টু মিউ এস মানে হচ্ছে কি ট্যান থিটা, ঠিক আছে না। তাহলে এখন আমি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে গেলে কি করবো, জাস্ট এখানে 1/√3 মানে কত, tan 30 ডিগ্রি, দিস ইজ দ্য অ্যান্সার। দেখো তারপরে আরও কিছু কোশ্চেন আসছে, আমরা সবগুলো একটু দেখবো যে থিওরি কি টাইপের কোশ্চেনগুলো আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একবার দেখলে আই থিঙ্ক তোমাদের ব্যাপারগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে দেখো এবার খেয়াল করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনগুলো একটু দেখো। আচ্ছা, যদি ভি দ্রুতি আর ব্যাসার্ধ জি অভিকর্ষজ ত্বরণ হয় তাহলে নিম্নের কোন রাশিটি মাত্রাহীন। সো মাত্রাহীন হচ্ছে এখানে ভি স্কয়ার আর জি, এটা ছিল অ্যান্সারে ছিল, হ্যাঁ ভি স্কয়ার বাই আর জি। ওই যে ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কয়ার বাই আর জি, সেখান থেকে আমরা নিয়েছি। তো ট্যান থিটার তো আর কোনো একক নেই, একক আছে নাকি, কোনো একক নেই। নিউক্লিয়াসের মধ্যে কোন কণা পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়, ইয়েস মেসন। কারণ সবল নিউক্লিয় বলের কার্যরত কণার নাম হচ্ছে মেসন। 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। সো এটা মনে রাখো 0.0175। ওকে, কোনটি মৌলিক বল নয়, কোনটি মৌলিক বল নয়। এখানে সবগুলো বল ছিল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো তো মৌলিক বল। সো তড়িৎচালক বল নামের কেউ কোনো মৌলিক বল ছিল না। সো এটাই ছিল অপশানে। আর আমি কিন্তু আমার কখনো দেখবা না যে অপশান দিই, আমি অপশান দেওয়া পছন্দ করি না। তুমি জাস্ট এমনভাবে প্রিপারেশন নেবে, কোনো অপশান চলবে না, অপশানের কোনো সুযোগ বা সময় নাই, বুঝতে পারছো। আচ্ছা তারপর দেখি কি বলতেছে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে 1 রেডিয়ান, ইয়েস। সো এটা 16-17তে আইসে। দেখো হাত ঘড়ির ঘন্টার কাটা পর্যায়কাল, হ্যাঁ 12 ঘন্টা। মৌলিক বলের সংখ্যা, ইয়েস 4টা। মৌলিক বল তো 4 প্রকার। সাইকেলের আরোহীকে বাকির কেন্দ্র দিকে হেলাতে হয় কেন, কারণ কেন্দ্রমুখী বলের জন্য। নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়। যদি এখানে অসত্য নয় বলছে, দেখো সংরক্ষণশীল বল মানে কি, সংরক্ষণশীল বল মানে তুমি মানে কাজটা পুনরুদ্ধার করতে পারবা। আর এখানে যে উত্তর দেওয়া আছে দেখো, কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয় মানে সম্ভব, বিষয়টা চলে এরকম। তো এই জিনিসগুলো আবার অনেকে ভুল করে বসে থাকে, সো এটা একটু দেখে রেখো। হ্যাঁ, এই ছিল মোটামুটি তোমার হচ্ছে যে কোশ্চেনগুলো, যেগুলো থিওরি আসছে এর আগে, সেগুলো বারবার দেখো, কারণ থিওরিটা কিন্তু তোমার আসবেই। রাজশাহী ইউনিভার্সিটিতে 25টা কোশ্চেনের মধ্যে তুমি শিওর থাকো যে তুমি 11টা থেকে 10টা, আর সর্বোচ্চ ম্যাথ আসলে 12টা, আর সর্বনিম্ন ম্যাথ আসলে মোটামুটি 9টা। আর বাদ বাকি সব কোশ্চেনগুলো থিওরি টাইপের হবে, জেনুইন একদম থিওরি তুমি কমন পেয়ে যাবা। সো এইগুলো মাথায় রেখো। তো এই ছিল আজকের মোটামুটি থেরাপি সিরিজের নিউটনের বলবিদ্যার। এটা শুধু রাবির জন্য করো, ব্যাপারটা এরকম না, তুমি কৃষিগুচ্ছের জন্য এই এটা মানে ফলো করতে পারো। আশা করি তোমার কাজে লাগবে। সো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।